আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, ভালো স্যার। স্যার আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি ক্লাসের মধ্যে বলেছিলাম যে তোমাদেরকে কনজারভেশন অফ মোমেন্টাম সেই ব্যাপারটা এক্সপ্লেইন করব। দুটো অবজেক্টের মধ্যে কলিশন হবে ওইরকম একটা ব্যাপার দিয়ে, তাই না? বলেছিলাম। আচ্ছা, তো একটু দেখাই। স্যার আপনি তো স্যার ইয়া পড়াচ্ছিলেন না, আজকে বলেছিলেন ডায়োডটা বুঝাবেন। আচ্ছা, ওগুলো তো পড়াবো, এই মাঝখানে একটু দেখাই নি, অল্প একটু লাগবে। আচ্ছা, এখানে মনে করো দুটো অবজেক্ট আছে। আচ্ছা, নাম্বার 1 নাম্বার 2। আচ্ছা, মনে করি নাম্বার 1 বলটা বড়, একটা মাছ দিলাম 3 কেজি। হ্যাঁ, লেখাগুলো ছোট হয়তো বা দেখতেছো না। 3 কেজি অবজেক্ট। আর নাম্বার 2 দুই নাম্বার বলটা হলো 1 কেজির অবজেক্ট। এখন ওই যে ট্রাকের কথার মতো মনে করতে পারি, ট্রাক। মনে করো দুইটা ট্রাক একসাথে ধাক্কা খাইলো বা দুইটা বল একসাথে ধাক্কা খাইলো। এখন আমরা একটা ভেলোসিটি সেট করে দেই। এই ফার্স্ট বলটার মাস হচ্ছে 3 কেজি। একটু খাতা কলম সামনে রাখবা, তাহলে আমি একটু বলবো। এবং তাদের মধ্যে ভেলোসিটি হইতেছে, ভেলোসিটি সেট করে দেই। ফার্স্ট অবজেক্টের ভেলোসিটি হলো 2, ফার্স্ট বলের। আর সেকেন্ড বলের ভেলোসিটি দিয়ে দিলাম 4, আচ্ছা -4। তাহলে ফার্স্ট অবজেক্টের মাস হচ্ছে 3, ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ফার্স্ট অবজেক্টের মোমেন্টাম কত? স্যার 6। 6। আচ্ছা, ওকে। তাহলে বসি m1u1, আর ওইটা হচ্ছে m2u2। সেকেন্ড অবজেক্টের মাস হলো 1 কেজি, ভেলোসিটি হলো 4। তো ভেলোসিটিটা কি? ভেলোসিটি ইজ দ্য অপোজিট অফ দ্য velocity of the first object. So if we consider the velocity of the first object as positive, the velocity of the second object should be considered as negative. তো -4 মিটার পার সেকেন্ড ধরলাম। তো তাহলে কি হলো, এটার মোমেন্টাম হলো -4। তাহলে m1u1 ভ্যালু হইতেছে 6, তারপরে m2u2 ভ্যালু হচ্ছে -4। তাদের মধ্যে কলিশন হবে। হ্যাঁ,
আচ্ছা আবার ব্যাপারটা করি, আবার করি একটু। হ্যাঁ ওকে, এখন দেখি তাহলে দুটো অবজেক্ট কলাইড করবে, কলাইড করার পরে কি হইলো, একদিকে যাওয়া শুরু করলো, দ্য both object gets combined and going to the particular direction. এখন দুটো অবজেক্টের কম্বাইন্ড মাস কত? স্যার 4 কেজি। আচ্ছা 4 কেজি। তাহলে মোমেন্টাম কত হওয়া উচিত কম্বাইন্ড এই অবজেক্টের ভেলোসিটি কত হওয়া উচিত? 0.5 0.5। হ্যাঁ 0.5 দেখি ভেলোসিটি ভ্যালু, শো ভ্যালুস। হ্যাঁ 0.5, তখন তারা 0.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যাচ্ছে। আবার একটু দেখি, দুটো অবজেক্ট একসাথে হয়ে 0.5 মিটার পার সেকেন্ড যাচ্ছে। এখন ইনিশিয়াল, তাহলে the sum of initial momentum was কত? The sum of initial momentum, the sum of initial momentum ছিল 6 minus 4 equals 2। তো আচ্ছা so sum of momentum হচ্ছে 2, আর এখন sum of এই ফাইনাল মোমেন্টাম 2। হ্যাঁ ওই যে 4 কেজি টাইমস 0.5। তো এইভাবে তারা কনজার্ভ করে চলে। হ্যাঁ এখন এই হচ্ছে একটা ব্যাপার যে তারা কম্বাইন হয়ে গেল, কিন্তু আবার কিছু কিছু এইরকম কলিশনটাকে বলা হয় ইনইলাস্টিক কলিশন। ধাক্কা খাইলো একসাথে যাওয়া শুরু করলো, এটা ইনইলাস্টিক কলিশন। আবার এমন হতে পারে দুইটা অবজেক্ট ধাক্কা খাওয়ার পরে দুই দিকে চলে যেতে পারে, এটাকে বলে ইলাস্টিক কলিশন। সেক্ষেত্রে কি হবে, দুইটা কিন্তু একসাথে করবে না, একসাথে কম্বাইন হয়ে থাকবে না, দুইটা দুই মাথা যাওয়া শুরু করবে। কি হলো, একটা বাম দিকে চলে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটার এই ফার্স্ট অবজেক্টের মোমেন্টাম জানি, সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম বের করতে পারবো। ঘটনাটা আবার দেখি, কাছে আসতেছিল, দুটো দুই দিকে যাওয়া শুরু করছে। তো এটাকে বলে ইলাস্টিক কলিশন। মানে ইলাস্টিক মানে কি, মানে ধাক্কা খেয়ে আবার ফেরত আসে, তাই না? ইলাস্টিসিটি এরকম ব্যাপারটা। তো এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে দুটি যদি সাম করি, তাহলে এই সাম অফ মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস টু সাম অফ মোমেন্টাম আফটার কলিশন। কারণ এখন দেখো, এখন তুমি একটু খেয়াল করবা, দেখা যাচ্ছে না যদি ভালোভাবে, আমি একটু জুম করে দেখাই। ধাক্কা যে খাইলো, ধাক্কা খাওয়ার পরে এই ফার্স্ট অবজেক্টের মোমেন্টাম কত? 3 হ্যাঁ -3। হ্যাঁ -3 কেন? ভেলোসিটিটা অপোজিটে, আমরা ধরে নিয়েছিলাম যে রাইট ওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, রাইট ওয়ার্ড ডান দিকে যাওয়াটা হচ্ছে পজিটিভ। এখন যে বাম দিকে চলে যাচ্ছে, এজন্য ভেলোসিটিটা নেগেটিভ ধরতেছি, -1। তাহলে এটা হচ্ছে -3। ওকে, আর যেটা ডান দিকে চলে যাচ্ছে, সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম কত? 5 5। তাহলে 5 আর -3 যোগ করি, কত হয়? 2 2। আগে ছিল 2, এখন হচ্ছে 2। তো যাই হোক, এরকম ভাবে ব্যাপারটা হচ্ছে যে ইফ দ্য অ্যাকশন ফোর্স এন্ড রিঅ্যাকশন ফোর্স, মানে কথাটা যেটা, ব্যাপারটা যেটা, যে ইফ দ্য অ্যাকশন ফোর্স এন্ড রিঅ্যাকশন ফোর্স ইজ লিমিটেড between two objects and no other force acts on them, then the sum of a momentum before collision equals to the sum of momentum after collision. হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম সেটা লাস্টে আরেকবার দেখায় শেষ করে দেই। আজকে বইয়ের মধ্যে যে, স্যার হ্যাঁ বলো।
এই স্যার এই ইলাস্টিক হ্যাঁ যে একটা ফেনোমেনন হ্যাঁ দেখাইলেন, হ্যাঁ হ্যাঁ ইলাস্টিক কোলিশন, হুম স্যার এখানে স্যার আফটার কোলিশন এগুলা যে মোমেন্টামটা চেঞ্জ হলো, এটা কি কোনোভাবে গভর্ন হয় না? চেঞ্জ হলো সেটা কিভাবে, সেটা কে কন্ট্রোল করে? হ্যাঁ স্যার, মানে এটা কি কোনো ভাবে ফিক্সড কিছু নাই? এটা কি খালি সামই ইকুয়াল হবে নাকি এইটার কোনটার কত হবে এটাও কোনোভাবে গভর্ন হয় কোনো ল দিয়ে? ইলাস্টিক কোলেশনের ক্ষেত্রে কোনটা কত হবে এটা কি ফিক্স কিনা? হ্যাঁ মানে স্যার কোনটার দুইটার মোমেন্টাম সাম কত হবে? যে হ্যাঁ দুটো সাম সমান থাকবে। ইকুয়াল হবে এটা এটা তো স্যার আমরা জানি, হ্যাঁ কিন্তু স্যার তো কোনটা কত করে মানে পাবে প্রত্যেকটার কত করে হবে এটা স্যার আহ, বের করা যাবে? এটা বের করা যায় কিনা আমি জানি না, আমার জানা নাই। হ্যাঁ, আচ্ছা তো বইয়ের মধ্যে যে সিচুয়েশনটা ছিল এরকম যে ফার্স্ট অবজেক্টের ভেলোসিটি বেশি ছিল, সেকেন্ড অবজেক্টের কম ছিল, আলটিমেটলি এর সময় ধরে ফেলে। হ্যাঁ এবং তখন কি হয়, একসাথে চলা শুরু করে, ব্যাপারটা এরকম যে বইয়ের মধ্যে যেটা এক্সাম্পলটা বলছিলাম। হ্যাঁ এটা যাক। স্যার এখন কলিশনটা কি ইলাস্টিক হবে নাকি ইনইলাস্টিক হবে, এটা কিসের উপর? এটা অবজেক্টের নেচারের উপর ডিপেন্ড করে মোস্ট প্রবাবলি। যেমন রাবারের বল ইলাস্টিক, হ্যাঁ ধাক্কা খাইলে টাং করে উপরে উঠে যায়, তো সেটা খুব ইলাস্টিক। আবার কোনটা ফুটবল, যে ফুটবলের মধ্যে বাতাস নাই, যে ফুটবলের মধ্যে বাতাস আছে খুব বেশি হাই প্রেসারের বাতাস, সেটা কিন্তু ইলাস্টিক, পয়রা আবার উপরের দিকে ওঠে, লাফ দেয়। কিন্তু যে ফুটবলের মধ্যে বাতাস নাই সেটা কি বাউন্স করে না, সেটা সেটা ইনইলাস্টিক। যেমন তো ইলাস্টিসিটি এটা একটা নেচার, অবজেক্টের নেচার। কতগুলো অবজেক্ট ইলাস্টিক, কতগুলো অবজেক্ট ইনইলাস্টিক। ফুটবল বাতাস নাই, ইনইলাস্টিক, বাতাস থাকবে ভিতরে অনেক, ইলাস্টিক। যাক তো ছিলাম যেটা, গতকালকে আমরা এখানে ছিলাম যে পিওর সিলিকন স্ট্রাকচারটা কেমন। পিওর সিলিকন স্ট্রাকচারটা এরকম, 4 valence electrons are attached with surrounding 4 silicon atoms. এর মধ্যে কি করলাম, আমরা ডোপিং করতে পারি, দুই রকমের ডোপিং। if we add phosphorus that is called n type doping, if we add boron that is called p type doping. হ্যাঁ, এবং a diode can be formed. A diode is actually a thin wafer of silicon material that has n type doping in one end and p type doping on another end. তো যেটা হয়, ব্যাপারটা একটু দেখো, যখন আমরা ডোপিং এর কথা বলতেছি, যদি আমরা এরকম ডায়োড বানাই, এক পাশে এন টাইপ ডোপিং করলাম আর এক পাশে পি টাইপ ডোপিং করলাম, তাহলে একটু খেয়াল করে দেখো, দেখা যাবে ম্যাক্সিমাম মোস্ট অফ দেম থাকবে সিলিকন অ্যাটম, কিন্তু এক দুইটা দেখা যাবে, এক দুইটা ফসফরাসের মধ্যে ঢুকা থাকবে, এক দুইটা ফসফরাসের মধ্যে থাকবে। সিলিকন এখানে বোঝা যাচ্ছে কিনা দেখো, এখানে আমি কালো কালো বলগুলো দিয়ে বোঝাচ্ছি ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন, আর এই সবুজ কালারের এমটি স্পেস গুলো দিয়ে বোঝাচ্ছি হোল, আর লাল কালারের বলগুলো দিয়ে বোঝাচ্ছি মানে এক্সট্রা ইলেকট্রনস। এখন যখন আমরা একটা সিলিকন ওয়েফারে এক পাশে এন টাইপ করে দেই আর এক পাশে পি টাইপ করে দেই,
তার মানে হইতেছে ডান দিকে ম্যাক্সিমামই হচ্ছে সিলিকন, এর মাঝে মাঝে কয়েকটা ফসফরাস অ্যাটম থাকবে এবং দে উইল ট্রাই টু অ্যাক্ট লাইক এ সিলিকন অ্যাটম as the other silicon, rest of the silicon atoms are sharing 4 valence electrons. So this phosphorus atoms will also try to mimic themselves. তাদের মতো করে অনুকরণ করতে চাইবে। এর ফলে যেটা হবে, তারা ওই এক্সট্রা ইলেকট্রনটা কি করবে? এক্সট্রা ইলেকট্রন বাইরে থাকবে, বুঝতেছ? মাঝখানে যখন ফসফরাস বসে যাবে তখন এক্সট্রা ইলেকট্রন গুলো বাইরে থাকবে। কথা বুঝছো? স্যার আচ্ছা, বাম দিকের কথা বলি। বাম দিকে বলতেছে পি টাইপ, মানে হচ্ছে ম্যাক্সিমামই সিলিকন, এর মধ্যে কয়েকটা বোরন দিয়ে দিলাম। এখন বোরন গুলো বাকি সিলিকনের মতো সাজতে চায়, তাদের মতো হইতে চায়। হইতে গিয়ে দেখে কি যে এই জায়গাগুলো ফাঁকা, 3টা হাত ফিল আপ করতে পারছে আর একটা হাত ফিল আপ করতে পারে নাই। হ্যাঁ, তো এই জন্য তারা কি করে, এরপর আমরা একটু দেখি। তো যেটা আমরা বলছিলাম যে এই জায়গাগুলো ফাঁকা থাকে এবং তারা ফাঁকা পাশের ইলেকট্রন গুলো নিয়ে নেয়। দেখি ফসফরাস কি করে, ডান দিকের ফসফরাস তারা ইলেকট্রন ছেড়ে দেয় এবং ইলেকট্রন গুলো দৌড়দৌড়ি করে সব দিকে, এখানে সেখানে দৌড়দৌড়ি করে। যে সিলিকন এই দেখতে যেটা যে ডান দিকের ইলেকট্রন গুলো মুভ করতেছে, ফ্রি ইলেকট্রন গুলো মুভ করতেছে। আবার বাম দিকে কি হইতেছে দেখি। বাম দিকে বলতেছিলাম যে হোল বা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা ফিল আপ করার জন্য বোরন এই পাশের একটা সিলিকনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়। এর ফলে সিলিকনটা তখন খালি হয়ে যায়। হ্যাঁ, আবার সেটাও কি করে, বোরনটা পাশের সিলিকনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়, ফলে সিলিকনের একটা হাত ফাঁকা হয়ে যায়, তাই না? তো এইভাবে আমরা বলি যে এন টাইপ রিজিয়নে ইলেকট্রন মুভ করে আর পি টাইপ রিজিয়নে হোল মুভ করে। হোল মুভ করা মানে কি? পি টাইপ রিজিয়নে হোল মুভ করা এটা বলতে কি বোঝাচ্ছে বলতে পারবা? খালি হয়ে যায়, খালি ইলেকট্রন এসে খালি হয়ে যায়। হ্যাঁ, মানে আসলে ইলেকট্রনই মুভ করে কিন্তু খালি জায়গা অদল বদল হয়। আগে এই বোরনের সাথে জায়গাটা খালি ছিল, এই এখন দেখা গেল যে ইলেকট্রন চলে আসার ফলে এখন এই জায়গাটা খালি হয়ে গেছে। তো এই জন্য এরকম একটা কথা বলা হয় যে এন টাইপ রিজিয়নে ফ্রি ইলেকট্রন মুভ করে আর পি টাইপ রিজিয়নে হোল মুভ করে। হ্যাঁ, হোল মানে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য এমটি স্পেস, দেয়ার শুড বি ইলেকট্রন, সেটাকে আমরা হোল বলি। তো এরকম ভাবে এই ডান দিকে ইলেকট্রন মুভ করতে থাকে, ওখানে বাম দিকে ইলেকট্রন মুভ করতে থাকে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট the electrical conductivity of the semiconductor material increases. ইলেকট্রন যত বেশি দৌড়াদৌড়ি করবে তার কন্ডাক্টিভিটি বেড়ে যায়। এর ফলে আমরা বলি the silicon wafer now has a greater conductivity than before. পিওর সিলিকনের যত কন্ডাক্টিভিটি ছিল এখন তার চেয়ে বেশি হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই যে মুভমেন্ট হইতেছে, মুভমেন্টের ফলে কি হয় দেখো, একটা ব্যাপার খেয়াল করার মতো, সেটা হইতেছে আমরা এখানে দেখতেছি যে এই যে বোরনের আগে এখানে ফাঁকা জায়গা ছিল, এখন বোরনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসছে। তাহলে বোরনের কাছে আগে ভ্যালেন্স ইলেকট্রন ছিল 3টা, এখন ইলেকট্রন কয়টা এই বোরনটার কাছে? 4টা। তাহলে বোরনের কি পজিটিভলি চার্জ হয়ে গেল না নেগেটিভলি চার্জ হয়ে গেল বলো তো? নেগেটিভলি। নেগেটিভ চার্জ হয়ে গেল। ওকে, ভালো কথা। কিভাবে ফসফরাস, যে ডান দিকের এই ফসফরাসের কথা বলি, মাঝখানের ফসফরাসটা, এই ফসফরাসটা তার একটা ফ্রি ইলেকট্রন দিয়ে দিল পাশের সিলিকনকে, সো তার কাছ থেকে একটা ইলেকট্রন চলে গেল। তাহলে ফসফরাস কি পজিটিভলি চার্জ হলো না নেগেটিভলি চার্জ হলো? পজিটিভ। এরপর দেখা যায় যে বোরন গুলা ইলেকট্রন নিয়ে পজিটিভ চার্জ হয়ে যায় আর ফসফরাস গুলো ইলেকট্রন রিলিজ করে নেগেটিভ চার্জ হয়ে যায়। না সরি, উল্টা বলছি, বোরন গুলা ইলেকট্রন রিসিভ করে নেগেটিভ চার্জ হয়ে যায়, ফসফরাস গুলা ইলেকট্রন রিলিজ করে পজিটিভ চার্জ হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা তখন দেখতে পাই যে বোরন গুলো এবং ফসফরাস গুলো এই নেগেটিভ এবং পজিটিভ চার্জ হয়ে গেছে, এরকম হয়ে যায়, তাই না? কারণ যখন বোরনের মধ্যে হোল ছিল, এখন তো হোল নাই, বোরনের কাছে এখন ইলেকট্রন আছে, তাহলে বোরন এখন নেগেটিভ। আগে ফসফরাস গুলোর কাছে এক্সট্রা ইলেকট্রন ছিল, দিয়ে দিল, তাহলে এখন ফসফরাস গুলো হয়ে গেল পজিটিভ
চার্জের। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো কিনা? জি স্যার আচ্ছা, জি জি স্যার স্যার। তাহলে এখন যেটা হয়, একটা কাজ হয় যে এই ডান পাশের এক্সট্রা ইলেকট্রন গুলো বাম পাশে চলে আসতে চায়, কারণ ডান পাশে এক্সট্রা ইলেকট্রন গুলো দেখে যে বাম পাশে তো ফাঁকা জায়গা আছে, এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তো একটা কাজ করা যাক, আমার এখানে ডান পাশে যেহেতু এক্সট্রা ইলেকট্রন আছে, আমরা বাম দিকে চলে আসি, তাহলে তাদের হোলগুলা ফিল আপ হয়ে গেল, তাহলে তারা ভালো থাকলো। তো এই জন্য দেখা যায় যে এই দুইটা রিজিয়নের মাঝখানে থাকা মাঝামাঝি এলাকায় যে সিলিকন এই যে এক্সট্রা ইলেকট্রন গুলো আছে সেগুলো বাম পাশে চলে যায়, হোলগুলা ফিল আপ করে ফেলে। এবং এর ফলে দেখা যায় এই দুইটা বাউন্ডারির মাঝখানে একটা জায়গা, মানে পি টাইপ এবং এন টাইপ এর মাঝামাঝি জায়গার কাছাকাছি অল্প একটা জায়গা জুড়ে দেখা যায় নেগেটিভলি চার্জ বোরন থাকে কিছু, আর ডান দিকে কিছু পজিটিভলি চার্জ ফসফরাস থাকে। এর ফলে একটা ছোট্ট একটা জায়গা তৈরি হয়, যেই জায়গাটা কিনা ডান দিকের জায়গাটা হচ্ছে পজিটিভলি চার্জ রিজিয়ন, আর বাম দিকে একটা নেগেটিভলি চার্জ রিজিয়ন তৈরি হয়। কথাটা বুঝতে পারছো না? আবার বলবো। বুঝেছি স্যার। আমরা বলছি যে ফসফরাস গুলো যখন ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ হয়ে গেছে, আবার বোরন গুলো ইলেকট্রন রিসিভ করে নেগেটিভ চার্জ হয়ে গেছে। তো এই দুইটা রিজিয়নের মাঝখানে যে জায়গাটা, এর কাছাকাছি ডানে বামে অল্প একটু জায়গা নিয়ে এমন একটা জায়গা তৈরি হয় যে সেই জায়গার ডান দিকের ফসফরাস গুলা পজিটিভলি চার্জ হয়ে যায়, এর ফলে ওই জায়গাটা হয়ে যায় পজিটিভলি চার্জ রিজিয়ন, আর ওই বাউন্ডারির বাম দিকের অল্প কিছু জায়গা সেই জায়গাটা নেগেটিভলি চার্জ রিজিয়ন হয়ে যায়। হ্যাঁ, তার মানে এই ডান দিক থেকে ইলেকট্রন গুলো বাম দিকে চলে যায়, ওই বেশিক্ষণ যেতে পারে না, অল্প কিছু ইলেকট্রন যাওয়ার পরেই মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়। তো আমরা একটু দেখি তাহলে এই ভিডিওর মধ্যে দেখি যে সেটা আসলে কেমনে হয়। Diode is formed when you dope one part of silicon as a p-type and the other part as an n-type. Something very interesting happens at the boundary of the n and p joint. The abundant electrons on the n side will have a natural tendency to migrate to the holes that are available on the p side. This will make the p side boundary slightly negatively charged and the n side slightly positively charged. The resulting electric field will oppose any further natural migration of the electrons. আচ্ছা, আমরা বলি কি তাহলে এখানে কি হইলো, এখানে কিছুক্ষণ ইলেকট্রন মুভ করার পরে ডান দিকের জায়গাটা পজিটিভ চার্জ হয়ে যাবে, বাম দিকের জায়গাটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে। এর ফলে একটা সমস্যা হবে। সমস্যাটা কি, ডান পাশ থেকে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলা এই পজিটিভ রিজিয়নে অ্যাট্রাকশনে আসবে, কিন্তু আবার বাম দিকের নেগেটিভ রিজিয়নটা তারে অপোজ করবে, ইলেকট্রনগুলোকে কাছে আসতে দিবে না। ডান দিকের যে ইলেকট্রনগুলো বাম দিকে যেতে চাইতো, প্রথম দিকে গেছে না কয়েকটা ইলেকট্রন, দেখলাম ভিডিওতে প্রথম দিকে কয়েকটা গেছে, কিন্তু যাওয়ার পরে এখন একটা পজিটিভ নেগেটিভ একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে যে ডান দিকে যে আরো কতগুলা এক্সেস ইলেকট্রন ছিল, ফসফরাসের এক্সেস ইলেকট্রন, সেগুলা এই পজিটিভ চার্জ পর্যন্ত আসতে পারবে, পজিটিভ রিজন পর্যন্ত আসতে পারবে বাই দ্য অ্যাট্রাকশন অফ ইট, কিন্তু আবার নেগেটিভ গুলা তারা আর সামনে আসতে দিবে না, অপোজ করবে তারে। তো এর ফলে আমরা বলি একটা that prevents any further movement of free electrons across the diode, আর মুভ করতে পারে না। তখন আমরা বলি যে এটাকে বলে ডিপ্লিশন রিজিয়ন, এই জায়গাটাকে ডিপ্লিশন রিজিয়ন বলে। এবং এই যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, এই পটেনশিয়াল ডিফারেন্সটার ভ্যালু হইতেছে 0.7 ভোল্ট। অর্থাৎ আমরা যদি 0.7 স্যার সব সময় 0.7 ভোল্ট হবে। নরমালি যে কোনো সিলিকন ডায়োড এর পটেনশিয়াল ডিফারেন্স ব্যারিয়ার পটেনশিয়াল হলো 0.7 ভোল্টের সমান। তার মানে তুমি যদি একটা ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট পাস করতে চাও তাহলে মিনিমাম 0.7 ভোল্ট দিতে হবে। মিনিমাম 0.7 ভোল্ট দিলে এই ডিপ্লেশন রিজিয়নটা এই মানে ভ্যানিশ হয়ে যাবে। তারপরে আরো যদি ভোল্টেজ দাও তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো করবে।
ওই যে ফ্রিকশনের মতো আর কি, ফ্রিকশন ওভারকাম করতে গেলে মিনিমাম ফ্রিকশন ফোর্স তো দেওয়া লাগে, তারপর বাকিটা স্যার ওই রকম ব্যাপারটা আর কি। তো এগুলো একটু মনে রাখো, কারণ এই বিষয়গুলা তোমাদের যদিও এই স্কুল লেভেলে অত বেশি আলোচনা নাই, কিন্তু কলেজ লেভেলে গেলে দেখবা ইলেকট্রনিক্স এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। তখন দেখবা যে এই সিলিকন ডায়োড, সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টর অঙ্ক টঙ্ক আছে কতগুলা। তো এই জিনিসগুলো বুঝলে তখন এগুলো সুবিধা হবে, যেগুলো বুঝলে তখন সুবিধা হবে যে এগুলো কেমনে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ এ silicon diode, that a barrier potential is created between the junction of this, এই জায়গাটাকে জাংশন বলে, পি এন এর জাংশন, মাঝখানে জায়গাটাকে বলে জাংশন, এটা ব্যারিয়ার পটেনশিয়াল তৈরি হয়। A diode is এখন আমি এর ডায়োডের ভিতরে কারেন্ট ফ্লো করাইতে চাই, সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করাবো। এখন আমি কেমনে কানেকশন দিতে পারি? একভাবে কানেকশন দিতে পারি যে পি টাইপ রিজিয়নের সাথে একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল লাগাই দিতে পারি, আর এন টাইপ রিজিয়নের সাথে পজিটিভ টার্মিনাল লাগাই দিতে পারি। এটা একভাবে কানেকশন হতে পারে, ব্যাটারির কানেকশন। আবার উল্টা ভাবেও দিতে পারি, পজিটিভ এন্ডের সাথে পি টাইপের সাথে পজিটিভ এন্ড মানে পজিটিভ টার্মিনাল, এন টাইপের সাথে নেগেটিভ টার্মিনাল দিয়ে দিতে পারি, হ্যাঁ, যাতে কারেন্ট ফ্লো করে। কিন্তু দেখা যাবে এই দুইটা কেসের মধ্যে একটা কেসে কারেন্ট ফ্লো করবে, অন্য কেসে কারেন্ট ফ্লো করবে না। তো একরকমের তো একটা কানেকশন সিস্টেমকে বলা হয় রিভার্স বায়াসিং। রিভার্স বায়াসিং একটা কানেকশনকে বলা হয় রিভার্স বায়াসিং। এটা কোনটা? যদি আমরা এই পি টাইপ রিজনের সাথে নেগেটিভ টার্মিনাল লাগাই দেই, এন টাইপের সাথে পজিটিভ টার্মিনাল লাগাই দিই, তখন ওই ক্ষেত্রে যেটা হয় কারেন্ট ফ্লো করে না। আমরা ভিডিওটা দেখবো সামনে। তো এটাকে বলে রিভার্স বায়াসিং কানেকশন। আমরা এখানে দেখি এই সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে, এই সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে এই পি টাইপ রিজন কোনটা, ডান দিকে না বাম দিকে? স্যার বাম দিকে। পি টাইপটা বাম দিকে, হ্যাঁ। এখন আমি যদি বাম দিকের পি টাইপের সাথে এই ব্যাটারির মাইনাস মাথাটা লাগাই দেই, আর এন টাইপের সাথে প্লাস মাথাটা লাগাই দেই, আচ্ছা, তাহলে যে কানেকশন সিস্টেম ওই ক্ষেত্রে কারেন্ট ফ্লো করে না। এটাকে বলে রিভার্স বায়াসিং প্রসেস, রিভার্স বায়াসিং কানেকশন। দেখি কেন ফ্লো করে না, একটু ব্যাখ্যাটা জানি নেই। If you apply an external power source across the diode as shown, the power source will attract the electrons and holes. হ্যাঁ, এই যে এই কানেকশনটা না, পি এর সাথে নেগেটিভ মাথা আর এন এর সাথে পজিটিভ মাথা লাগাই দিলাম ব্যাটারি। তো এখন কি হয় একটু খেয়াল করো। As shown, the power source will attract the electrons and holes. বুঝি নাই, আবার বলো। স্যার ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স কেন লাগাইছে? রেজিস্ট্যান্স লাগাতে যাতে কারেন্ট বেশি পরিমাণে ফ্লো না করে, কারেন্টের ফ্লোটাকে লিমিট করে দেওয়ার জন্য। নরমালি মানে কি এটা অল্প কারেন্ট যেতে কাজ যায় করার জন্য রেজিস্ট্যান্স তো লাগবে কি? না, লাগবে না, দরকার নাই, স্যার। রেজিস্ট্যান্স দরকার নাই, কিন্তু রেজিস্ট্যান্স দিছে জন্য যাতে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো যাতে না করে। কারণ বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করলে ইয়ে হয়ে যায়, এই রেজিস্ট্যান্সের লাইফ স্প্যান কমে যায়, বেশি গরম হয়ে যায়। এই কারণে একটা পার্টিকুলার ভ্যালু রেজিস্ট্যান্স দিয়ে দেয়, যার ফলে এটা মধ্যে কারেন্টের ফ্লোটা কম হয়। আমরা মেজারমেন্ট করতে পারি যে আমরা যদি একটা সার্কিটের ভেতরে একটা পার্টিকুলার অ্যামাউন্টে কারেন্ট চাই, তাহলে কত রেজিস্ট্যান্স দিতে হবে এটা ক্যালকুলেট করা যায়, অঙ্ক আছে। তো অঙ্ক তোমাদের নাই, তোমাদের করতে হবে না, তো এই জন্য দিছি। এখন তো এই কানেকশন সিস্টেম করলে কি হয়, এটাকে বলে রিভার্স বায়াসিং কানেকশন। কি হয় দেখি। Diode as shown, the power source will attract the electrons and holes. Electricity flow is impossible in this case. However, electricity flow is impossible in this case. আচ্ছা, বলতেছে ইলেকট্রিসিটি ফ্লো করবে না, কেন ফ্লো করবে না একটু দেখি। এখানে নেগেটিভ টার্মিনালটা এখানে থাকা মানে হইতেছে এখানে অনেকগুলো ইলেকট্রন এখানে এসে বসে রয়েছে, এবং এই ইলেকট্রন গুলো কি করবে, এই ইলেকট্রন গুলো তখন এই হোলকে অ্যাট্রাক্ট করবে, হোলকে অ্যাট্রাক্ট করবে। এর ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে
হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দিবে। আমরা বলি যে বাম দিকের অংশটা হচ্ছে এখানে অনেকগুলো বোরন আছে, বোরনগুলোর মধ্যে হোল আছে, কতগুলা ফাঁকা জায়গা আছে। এই এক্সেস ইলেকট্রন গুলো আইসা সেই হোলগুলা ফিল আপ করে ফেলবে, বোরনের হোলগুলা। এর ফলে আগে যেটা ছিল, আগে যে কতগুলো বোরন ছিল, যে বোরনগুলা কোনো চার্জ ছিল না, Electricity in holes. এখানে দেখো, এখানে যে লাল রিজিয়নটা তো বলছিলাম ডিপ্লিশন রিজিয়ন, কিন্তু এর বাম দিকে এই জায়গাটা, এখানে কিন্তু কতগুলো বোরন আছে, কিন্তু এই বোরনগুলোর কোনো চার্জ নাই, মানে ফাঁকা ফাঁকা জায়গা আছে কিন্তু কোনো চার্জ নাই। কিন্তু কিন্তু যখন এই ইলেকট্রন গুলো সাপ্লাই করা হইলো, তখন এই ইলেকট্রন গুলো কি করে, বোরনের হোলগুলাকে ফিল আপ করে ফেলে। তখন এই বোরন অ্যাটম গুলোর মধ্যে একটা করে ইলেকট্রন বেশি হয়ে যায়। এর ফলে কি হয়, এর ফলে যেটা হয় যে বাম দিকের অল্প একটু রিজিয়ন আগে নেগেটিভলি চার্জ ছিল, এখন আরো বেশি পরিমাণে এলাকা নেগেটিভলি চার্জড হয়ে যায়। বুঝতে পারছো কথাটা? Yes, sir. হ্যাঁ, তো আমরা বলি ডিপ্লিশন লেয়ারটা বড় হয়ে যায় আগের তুলনায়। মানে আগে লেফট সাইডে এখানে নেগেটিভ চার্জ রিজিয়নটা অল্প পরিমাণে ছিল, এখন এই নেগেটিভ চার্জ রিজিয়নটা এরিয়াটা বড় হয়ে যায়। আচ্ছা, ডান দিকে কি হয়? ডান দিকে দেখছিলাম এখানে হচ্ছে পজিটিভ টার্মিনাল লাগাই দিছি। পজিটিভ চার্জ, পজিটিভ মানে কি, এখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন নাই। এখন আমরা দেখছিলাম যে ফসফরাসের কাছে এক্সট্রা ইলেকট্রন গুলো আছে, ফসফরাস তার এক্সট্রা ইলেকট্রন গুলা ওই পজিটিভ টার্মিনালের কাছে দিয়ে দেয়। তো ফসফরাসের কাছ থেকে ইলেকট্রন সরে যায়। তখন ফসফরাসের কাছ থেকে ইলেকট্রন সরে গেলে ফসফরাস কোন চার্জ হয়? নেগেটিভ, পজিটিভ চার্জ হয়ে যায়। হ্যাঁ, পজিটিভ। তাহলে আমরা বলছিলাম যে এই ডিপ্লিশন রিজিয়নের ডান দিকে এই ফসফরাসের পজিটিভ একটা রিজিয়ন ছিল, পজিটিভ চার্জ রিজিয়ন। এই রিজিয়নটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ, তার মানে ইলেকট্রন গুলা ওর মধ্যে থাকা এক্সট্রা ইলেকট্রন গুলা ডান দিকে আটকায় গেল, আবার এইখানের এক্সেস ইলেকট্রন গুলা বাম দিকে আটকায় গেল। এর ভেতর দিয়ে কি ফ্লো করতে পারতেছে? ইলেকট্রন গুলা কিন্তু এক মাথা থেকে আরেক মাথা যেতে পারতেছে না, ওই মাথায় আটকায় রয়েছে। এখানে ইলেকট্রন গুলো ডান দিকে আটকায় রয়েছে, আবার এই নেগেটিভ টার্মিনাল ইলেকট্রন গুলা এখানে বাম দিকে আটকায় রয়েছে, সামনে যাইতে পারতেছে না, এবং ডিপ্লিশন লেয়ারটা আগের চেয়ে বড় হয়ে গেছে। তো এই কেসে কি কারেন্ট ফ্লো করা পসিবল অ্যাক্রস দ্য ডায়োড? না। কারেন্ট গুলা, ইলেকট্রন গুলা জায়গা মতো আটকে রয়েছে, আর সামনে যেতে পারতেছে না। তো এই জন্য আমরা বলি এই কানেকশন সিস্টেমকে বলে রিভার্স বায়াসিং, যখন কিনা ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে না। আচ্ছা, ভালো কথা। তো উল্টা আর একরকম কানেকশন সিস্টেম হলো ফরওয়ার্ড বায়াসিং। যদি আমরা পি টাইপের সাথে পজিটিভ এন লাগাই আর এন টাইপের সাথে নেগেটিভ এন লাগাই, তখন সেটা কি একটু দেখি, তখন নাকি কারেন্ট ফ্লো করে। কেমনে ফ্লো করে দেখি। Flow is impossible in this case. However, if you reverse the power connection, the situation is quite different. Assume that the power source has enough voltage to overcome the potential barrier. You can immediately see that the electrons will be pushed away by the negative terminal. When the electrons cross the potential barrier, they will be drained of energy and will easily occupy the holes in the P region. But due to the attraction of the positive terminal, these electrons can now jump to the holes nearby in the P region and flow through the external circuit. This is known as the forward biasing of a diode. Just keep this simple principle of a diode in mind. You will understand the operation of a transistor very easily. You will understand the operation of a transistor very easily. আচ্ছা দেখো, আমি বলে নিই। নেগেটিভ টার্মিনালে কি আছে এখন? এই এটা তো নেগেটিভ ইলেকট্রন আর ইলেকট্রন, ইলেকট্রন আছে। এখন এন টাইপের সাথে নেগেটিভ টার্মিনাল লাগাই দিলাম, তার মানে এই ইলেকট্রন গুলা এখানে এসে জমা রয়েছে। আবার সে আইসা দেখতেছে কি, এন টাইপ রিজিয়নে আগে থেকে কতগুলো ইলেকট্রন। এখন এই ইলেকট্রন এই এই এন টাইপ রিজিয়নের মধ্যে থাকা এক্সট্রা ইলেকট্রন গুলোকে ধাক্কা দিবে, রিপালস করবে। তো এই ধাক্কা দিলে কি হবে, এই ভোল্টেজের কারণে বা ধাক্কা দেওয়ার কারণে ইলেকট্রন গুলো তখন জাম্প করে বাম পাশে চলে আসবে, এবং সে বাম পাশে দেখতেছে বাম পাশে কতগুলো ফাঁকা জায়গা আছে, তাই না? বাম পাশে ফাঁকা জায়গা আছে, তো এই হোল আছে, এই হোলের মধ্যে বসে গেল ইলেকট্রন গুলা। তো তখন আবার কি হলো যে এই নেগেটিভ টার্মিনালে থাকা ইলেকট্রন, যে ইলেকট্রন গুলো হোলে চলে গেছে, সে আরো কিছু ইলেকট্রন সাপ্লাই দিল যে যাও এবার তোমরাও যাও। তো এইভাবে ইলেকট্রন গুলো হোলে চলে আসে। এখানে আসা
হোলগুলো এই ইলেকট্রনগুলো দেখে কি বাম পাশে আবার পজিটিভ টার্মিনাল আছে, পজিটিভ টার্মিনাল ইলেকট্রনগুলোকে টানে তুমি আসো। তাহলে এই হোলের কাছে যে ইলেকট্রনগুলো চলে আসছে সেগুলো আবার পজিটিভ টার্মিনাল দ্বারা অ্যাট্রাক্টেড হয়, তখন লেফটে চলে যায়। আমরা কথাটা কি বলতেছি, the negative terminal connected on the n-type region, the electrons at the negative terminal repulses and pushes the electrons forward, forward সামনের দিকে পুশ করে, and then the electrons come to the fill up the holes, and then subsequently these electrons are attracted by the positive terminal of the p-type region. তো এর ফলে এই ইলেকট্রনগুলো মুভ করে, তখন আবার এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তখন আবার ডান দিক থেকে ইলেকট্রন বাম দিকে চলে আসে ফিল আপ করার জন্য, আবার টার্মিনালটা আবার নতুন ইলেকট্রন সাপ্লাই দেয়। এইভাবে সার্কিটের ভেতরে কানেকশন চলতে থাকে। এই কানেকশন সিস্টেমটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং সিস্টেম, এবং এর মাধ্যমে তখন ডায়োডের ভেতর দিয়ে কারেন্ট চলে। কথাটা না বুঝলে বইলো। বুঝছো? আমার কথা বুঝছো? জি স্যার। আয়নান, আয়নান, আয়নান খান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আচ্ছা স্যার একটু বাইরে একটু স্লো হয়ে গেছে নন। কথা বুঝছো? কথা বুঝছো আমার? হ্যাঁ স্যার বুঝছি স্যার, আচ্ছা। প্রথম থেকে ভালো করে বুঝছি, বাট শেষের ও দিকে আচ্ছা, একটু আলহামদুলিল্লাহ। সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, বলো তো রিভার্স বায়াসিং কানেকশন কোনটাকে বলে? কেমনে লাগাইলে সেটাকে রিভার্স বায়াসিং কানেকশন বলে? কেমনে কানেকশন দিলে সেটাকে স্যার রিভার্স কি বায়াসিং বলে? কিভাবে পজিটিভ নেগেটিভ টার্মিনালকে স্যার বুঝে লাগালে, স্যার কাইটা, হ্যাঁ কিভাবে এই পজিটিভ নেগেটিভ টার্মিনালগুলোকে কানেক্ট করলে তাকে রিভার্স বায়াসিং বলে? আচ্ছা, এই যে স্যার এটা তো ভালো করে বুঝি নাই স্যার। তুমি না প্রথম থেকে ভালো করে বুঝছো? না স্যার, আমি বলছি প্রথম দিকে ভালো করে বুঝছি, ওই যে স্যার স্যার ইলেকট্রন যে ফসফরাস সিলিকন প্রথম ওইগুলো। দিকে বুঝছো, এই শেষের দিকে বুঝো নাই? না স্যার, আমি তো বললাম স্যার আমি শেষের দিকে বুঝি না। না বুঝলে তো বলবা বাবা, না বুঝলে তো আমাকে বলবা, পরে জিজ্ঞেস করলে পরে জানতে পারি যে তুমি বুঝো নাই। আচ্ছা, আবেগ বলো তো, আবেগ কিরকম ভাবে কানেকশন সিস্টেম দিলে ওটাকে আমরা রিভার্স বায়াসিং বলি? স্যার পজিটিভটা স্যার পি এর সঙ্গে স্যার কানেকশন দিলে, আর নেগেটিভটা স্যার এন এর সঙ্গে, না সরি, নেগেটিভটা পি এর সঙ্গে দিলে আর পজিটিভটা এন এর সঙ্গে দিলে স্যার সেটাকে রিভার্স রিভার্স বায়াসিং। বায়াসিং। ওকে, তাহলে এই কথাটা বোঝা গেছে তো? আচ্ছা। জি স্যার, এবার বুঝছি। ও আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটাই আমরা বলি যে রিভার্স বায়াসিং দিলে ওইভাবে কানেকশন দিলে কারেন্ট ফ্লো করে না, ফরওয়ার্ড বায়াসিং কানেকশনটা দিলে কারেন্ট ফ্লো করে। ফরওয়ার্ড বায়াস মানে হইতেছে when we connect positive terminal with p type and negative terminal with n type, that is called forward biasing. আচ্ছা, তো বইয়ের মধ্যে এই ফিগারটাই আছে, এই ব্যাপারটাই বোঝাইছে। বলছি পি টাইপ এন টাইপ রিজিয়ন, পি টাইপের মধ্যে সাদা সাদা এগুলা কি বলো, সামি বলো, সাদা সাদা এগুলা কি, কি বোঝায় সাদা সাদা গুলা দিয়া, বলগুলা দিয়ে? স্যার এগুলোতে হোল বুঝছো? হোল বোঝায়, আর এই ব্ল্যাক গুলো দিয়ে ইলেকট্রন বোঝায়। আচ্ছা, তো যখন আমরা পি এর সাথে এই যে ব্যাটারির কনভেনশন সিস্টেম, এই সিম্বল ছোটটা মান হইতেছে কি নেগেটিভ, আর বড় দাগটা বড় দাগটা হইতেছে পজিটিভ। তাহলে পি এর সাথে নেগেটিভ টার্মিনাল, এন এর সাথে পজিটিভ টার্মিনাল। তো এটা, এই কানেকশন সিস্টেমটাকে কি বলবো, ফরওয়ার্ড বায়াসিং না রিভার্স বায়াসিং?
আচ্ছা, তাহলে এই সিস্টেমটা এই কানেকশন সিস্টেমটা হচ্ছে রিভার্স বায়াসিং, এবং তখন I ইকুয়ালস টু 0। I ইকুয়ালস টু 0 বলতে কি বোঝায়? অ্যামিটার রিডিং I ইকুয়ালস টু 0, সামিন? স্যার ইলেকট্রিসিটি পাস হইতেছে না। হ্যাঁ, কারেন্ট নাই, I 0। যখন কিনা P এর সাথে পজিটিভ টার্মিনাল, N এর সাথে নেগেটিভ টার্মিনাল থাকে, এটাকে ফরওয়ার্ড বায়াসিং বলি, তখন এর মধ্যে কারেন্ট ফ্লো করে। তার মানে এই জিনিসটা এক্স্যাক্টলি ওই ভ্যাকুয়াম টিউবের মতো কাজ করতেছে। ভ্যাকুয়াম টিউব এর মধ্যে এক রকমের কানেকশন সিস্টেম দিলে কারেন্ট ফ্লো করতো, উল্টা ভাবে দিলে করতো না, তাই না? দেখছিলাম ভ্যাকুয়াম টিউব একভাবে কানেকশন দিলে কারেন্ট ফ্লো করতো, উল্টা ভাবে দিলে আবার কারেন্ট ফ্লো করতো না। তো এইটাও একই রকমের কথা, যে সেমিকন্ডাক্টর ডায়োড, এটা এই সিলিকন ওয়েফার, সেটাও একই রকম ভাবে কাজ করে। কোন কোন সময় কাজ করে, অন্য সময় কাজ করে না। হ্যাঁ, তো এই জন্য ওই ভ্যাকুয়াম টিউবের বদলে এখন ওই সেমিকন্ডাক্টর ডায়োড ইউজ করা হয়। কি কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, আমি কথা কেটে কেটে পাইতেছি, বুঝতেছি না, আবার বলো। স্যার হ্যাঁ, এখন কেটে কেটে আসতেছে। দাগাদাগি করস দেখতেছি কেন কি? রে বাবা? দাগাদাগি করলে স্ক্রিনে আমার তো কে নাম দেখ। আঁকাআঁকি করতেছে? মোহিত, দাগাদাগি করো না। মোহিত রোহান। একা কি কখনো ওই রোহান, স্যার আপনার এখানে চলে আসে স্যার, আমি ভাবছি শুধু আমার এখানে হবে। ওটা কেন চলে আসে? ক্লাসের মধ্যে কি করতেছো যেগুলা? ছোটবেলার স্বভাব এখন আছে। আমি বাথরুমে কালার লিখতো না? ব্লাইন্ড, আমি কিছু দেখতেছি না। নাইট ব্লাইন্ডনেস। আচ্ছা, তো এখন তো ওই সেম বাইরে ব্যাপারটা, বসো। তাহলে যখন কিনা, তো আমরা যদি এটাকে এসি কারেন্টের সাথে লাগাই তাহলে কি হবে? আমরা যদি সেমিকন্ডাক্টরটাকে এসি কারেন্টের সাথে কানেক্ট করি, তাহলে দেখা যাবে যেহেতু এভরি সেকেন্ড the polarity of the AC current is changes for about 50 times, প্রতি সেকেন্ডে 50 বার চেঞ্জ হয় পোলারিটি। তাহলে যখন কিনা যদি, তো এই জায়গাটা যদি একটা এসি কারেন্টের সোর্স হয়, এই জায়গাটা যদি একটা এসি কারেন্টের সোর্স হয়, তাহলে এটা যখন এটা, তো এটা যখন এই লেফট সাইডটা যখন ইয়ে থাকবে, নেগেটিভ থাকবে না, লেফট সাইড যখন পজিটিভ থাকবে, তখন এর মধ্যে কারেন্ট ফ্লো করবে। কিন্তু যদি উল্টা হয়, লেফট সাইডটা যদি, লেফট টার্মিনালটা যদি নেগেটিভ হয়ে যায়, তখন কারেন্ট ফ্লো করবে না, তাই না ব্যাপারটা? এখানে যদি ব্যাটারির বদলে যদি এসি কারেন্টের একটা সোর্স দেই, তাহলে ঠিক আছে, এসি কারেন্টের সোর্সে যখন যেই মুহূর্তে লেফট টার্মিনালটা পজিটিভ, তখন কারেন্ট ফ্লো করলো। একটু পরে যখন নেগেটিভ হয়ে গেল টার্মিনালটা, তখন আর কারেন্ট ফ্লো করলো না। এবং আমরা দেখবো যে ইলেকট্রন ফ্লো করে রাইট থেকে লেফটে, তার মানে কারেন্ট ফ্লো করতেছে লেফট থেকে রাইটে, কনভেনশনাল ডিরেকশন অফ কারেন্ট। বাম থেকে ডান দিকে কারেন্ট ফ্লো করবে, উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে না, অ্যালাউ করবে না সে। তো এই জন্যই আমরা এই ভ্যাকুয়াম টিউবের বদলে এই সেমিকন্ডাক্টর ডায়োডকে ইউজ করতে পারি। এবং সেমিকন্ডাক্টর ডায়োডের বদলে, সেমিকন্ডাক্টর ডায়োড অনেক বড় ছিল, এত বড় একটা কাঁচের টুকরা বাক্স, কাঁচের টিউব, এটা গরম করতে হইতো, কত রকম ঝামেলা ছিল। কিন্তু এটাতে কোনো ঝামেলা নাই, ছোট্ট একটা সিলিকন ডায়োড। ডায়োড তুমি পাবা, ডায়োড তো কমন জিনিস, যে কালো কালো রঙের, রেজিস্টারের মতোই দেখতে, রেজিস্টারের মতোই কিন্তু কালো। এই মোবাইলের চার্জার নষ্ট থাকলে বাসায়, এটা ভাঙলে পাইবা, এর ভিতরে ডায়োড থাকে। কারণ মোবাইলের চার্জার আসলে এসেনশিয়ালি কি করে, এটা কিন্তু এসি কে ডিসি তে কনভার্ট করে। হ্যাঁ, হ্যাঁ এসি কে ডিসি তে কনভার্ট করে, তো এই জন্য এর মধ্যে একটা ডায়োড থাকা লাগেই। আবার এর মধ্যে ছোট্ট একটা ট্রান্সফরমারও থাকে, কারণ এটা 220 ভোল্টকে 5 ভোল্টে নামায় আনে, ছোট্ট ট্রান্সফরমার থাকে। তারপর আরো বেশ কিছু জিনিস থাকে, খালি সিম্পলি এই দুইটা দিয়ে বানালেই একটা হবে, চার্জার হবে, কিন্তু এটা ভালো চার্জার হবে না, মোবাইল নষ্ট হয়ে যাবে দুদিন পরে চার্জ করতে গেলে। এর সাথে আরো বেশ কিছু জিনিস থাকে, ট্রানজিস্টর, এটা সেটা, ক্যাপাসিটর, আরো এগুলো অনেকগুলো জিনিস দিয়ে এটা একটা ভালো মানের চার্জার বানানো হয়। তো যাক,
তো এই ব্যাপারটাই বলতেছে যে আমরা যদি সিম্পলি একটা এসি কারেন্টের সোর্সের সাথে ডায়োড লাগাই দেই, এই দেখো বলা হচ্ছে যে এটা একটা এসি কারেন্টের সোর্স, এই ঢেউওয়ালা সিম্বল। এসি কারেন্টের সোর্স আছে, একটা রেজিস্টর লাগানো আছে, এবং এসি কারেন্টের সোর্সটা একটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে, মাটির সাথে লাগানো। তো যাক, কারণ কারেন্ট যখন ফ্লো করবে ডায়োডের ভেতর দিয়ে ফ্লো করতেছে, আমরা বলি এটা হচ্ছে ডায়োডের সিম্বল। এবং ডায়োডের সিম্বলের মধ্যে এরকম ভাবে বলি যে বাম দিকের যে ট্রায়াঙ্গলটা, এই এন্ডটা হচ্ছে পি এন্ড বা পি টার্মিনাল, আর এই সরাসরি লম্বা যে দাগটা এটাকে বলে এন টার্মিনাল, ওই যে এন টাইপ। বাম দিক অংশ হচ্ছে পি টাইপ রিজিয়ন, ডান দিকটা হচ্ছে এন টাইপ রিজিয়ন। এটা কেন বলা হয়? কারণ সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে কনভেনশনালি কোথেকে কোথায়, পি থেকে এন এর দিকে, তাই না? ইলেকট্রন ফ্লো করে এন থেকে পি তে, কিন্তু কারেন্ট ফ্লো করে কোন দিকে, পি থেকে এন এ। পি থেকে এন এ। হ্যাঁ, পি থেকে এন এ। এজন্য এখানে এই যে তীরটা দিয়ে বোঝাইতেছে এই ট্রায়াঙ্গেল বা তীর সাইনের মতো যেটা, এটা বলছে পি, আর লম্বা দাগটাকে দিয়ে বোঝায় এন। পি থেকে এন এর দিকে কারেন্ট যায়, হ্যাঁ, এবং উল্টা দিকে কখনোই কারেন্ট ফ্লো করবে না। এবং এর ফলে বলতেছে যদি আমরা এসি কারেন্টের একটা ওয়েভ ফর্ম দেখি, এসি কারেন্টের ভোল্টেজের গ্রাফ, পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ, তার টার্মিনাল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এখানে যে টার্মিনালটা একটু পরে তার উল্টা কারেন্ট ফ্লো হইতেছে। তো এসি কারেন্টের ইনপুট হইলে আমরা ডিসি কারেন্টে কি পাবো? অর্ধেক সময় পাবো না, অর্ধেক সময় পাবো, অর্ধেক সময় পাবো না। অর্থাৎ সে শুধু একদিকে কারেন্ট সাপ্লাই দিতে পারে যদি জাস্ট সিম্পলি একটা ডায়োড ইউজ করি, হ্যাঁ, তাহলে লস না? অর্ধেক কারেন্ট আমার লস গেল না? জি স্যার। হ্যাঁ, তো অর্ধেক কারেন্ট লস, অর্ধেক সময় কারেন্ট পাইলাম, বাকি 50% টাইমে কারেন্ট পাইলাম না। তো এটা হচ্ছে সিম্পলি যদি আমি এভাবে একটা ডায়োড দিয়ে একটা কিছু বানাই। কিন্তু বর্তমান দিনের এই এসি টু ডিসি কনভার্টার, সেগুলোর মধ্যে খালি একটা ডায়োড থাকে না, আরো বহুত কিছু থাকে। এর ফলে সেটা এফিশিয়েন্টলি পুরো এসি কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করতে পারে। তো তার এই সমস্যাটা নাই, এই লসের সমস্যাটা নাই। মোটামুটি একটা ডিসি চার্জার এসি থেকে ডিসিতে যে নেয়, মোটামুটি 98% এফিশিয়েন্ট হয়, 98% এফিশিয়েন্ট। মানে এসি কারেন্টের যে পরিমাণে এনার্জি সাপ্লাই হয় সে ডিসিতে কনভার্ট করে 98% এফিশিয়েন্ট যদি ভালো চার্জার হয়, 2% লস হয়। তো এই হচ্ছে ব্যাপারটাই। আমরা এই জন্য বলি ডায়োডকে ইউজ করা যায় অ্যাজ এ রেকটিফায়ার ইনস্টেড অফ ভ্যাকুয়াম টিউব। বোঝা গেছে কথাটা, কেন ভ্যাকুয়াম টিউবের বদলে ইউজ করতে পারি? জি স্যার। এবং যখন আমরা এই ডায়োড ইউজ করা শুরু করলাম বা ট্রানজিস্টর ইউজ করা শুরু করলাম, তখন কম্পিউটারের সাইজ ছোট হয়ে গেল। আগেকার দিনের কম্পিউটারগুলো অনেক বড় ছিল, কারণ এর ভেতরে ভ্যাকুয়াম টিউব লাগতো, ভ্যাকুয়াম টিউবগুলো অনেক জায়গা নিয়ে নিত। এখন এর বদলে আমরা ট্রানজিস্টর দিই, ছোট হয়ে গেছে। তো এই ডায়োড আর কোথায় ইউজ করে? ডায়োডের মধ্যে এক রকমের স্পেশাল ডায়োড হইলো লাইট এমিটিং ডায়োড। এলইডি বাতি, এলইডি লাইটের ভিতরে যে এলইডি গুলো আলো দেয়, হ্যাঁ, সেগুলোকে বলে লাইট এমিটিং ডায়োড। এগুলো স্পেশাল টাইপের ডায়োড, যে ডায়োডের ভিতরে কারেন্ট ফ্লো করলে আলো আলো এমিট করে, লাইট এমিট করে, হ্যাঁ। এবং বর্তমানে এলইডি লাইট খুব পপুলার। দেখছো না এলইডি লাইট, যে উপরে সাদা একটা কভার থাকে আর ভেতরে ছোট ছোট বাল্ব বসানো থাকে অনেকগুলা, সেগুলো এলইডি। হ্যাঁ হ্যাঁ স্যার দেখি। আর ওই টিউবওয়ালা পেঁচানো গুলা, সেগুলোকে বলে সিএফএল, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট বাল্ব। এই তো বড় যে টিউবের মতো থাকে, বড় টিউব, হ্যাঁ, বড় টিউব অথবা পেঁচানো স্পাইরাল টিউব, জি স্যার পেছানো, এগুলোকে বলে সিএফএল, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। তবে এলইডি লাইট গুলাও এখন ওই টিউব লাইটের মতো করে বানায়। ভিতরে কি করে, ওই দেখতে, তুমি দেখতে মনে করবা ওই টিউব লাইটের মতোই, হ্যাঁ, কিন্তু ওর ভেতরে লম্বা কতগুলা একটা স্ট্রিপ দিয়ে দেয়, এলইডি স্ট্রিপ। তো দেখতে মনে হয় ওই এর মতোই, টিউব লাইটের মতোই, কিন্তু এটা টিউব লাইটের টেকনোলজি না, এটা ভিন্ন টেকনোলজি, এলইডি টেকনোলজি। যাক, তারপর আমরা ট্রানজিস্টর নিয়ে কথা বলি। ট্রানজিস্টরের কাজ, ট্রানজিস্টর কাজটা আজকে বলবো না, নেক্সট দিনে বলবো না ইনশাআল্লাহ। এটা নিয়ে আবার আলোচনা করতে গেলে 15-20 মিনিট লাগবে। তাহলে আজকে আমরা কি কি দেখলাম একটু খেয়াল করি। আজকে আমরা দেখলাম কি, আজকে আমরা বললাম যে সিলিকনের মধ্যে ডোপিং করা যায় দুই রকমের, এন টাইপ পি টাইপ ডোপিং, এবং এইভাবে ডায়োড তৈরি করা যায়। এক পাশে পি টাইপ রিজিয়ন আর পাশে এন টাইপ রিজিয়ন, এরকম কনস্ট্রাকশন হইলে ডায়োড তৈরি হয়। তারপরে যেটা হয় যে
এই এন টাইপ রিজিয়ন থেকে এক্সট্রা ইলেকট্রন গুলো পি টাইপে চলে যায় এবং এর ফলে একটা এই পজিটিভলি চার্জ রিজিয়ন এবং নেগেটিভলি চার্জ রিজিয়ন তৈরি হয়। সেটা ব্যাপারটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার তৈরি হয়। সো মাঝখানে দুটো জাংশনের মাঝখানে পজিটিভ চার্জ রিজিয়ন তৈরি হয় অল্প একটু, আর বাম দিকে নেগেটিভ চার্জ তৈরি হয়, নেগেটিভ চার্জ রিজিয়ন তৈরি হয়। তারপরে বলছিলাম তো এই ডিপ্লিশন রিজিয়নটা কি করে, ইট প্রিভেন্টস এনি ফার্দার মুভমেন্ট অফ ইলেকট্রনস। এখন আমি এর সাথে কারেন্ট ফ্লো দিতে পারি, কানেকশন দিতে পারি, এমনভাবে দিতে পারি যে যদি পি এর সাথে পজিটিভ লাগাই, এন এর সাথে নেগেটিভ টার্মিনাল লাগাই ব্যাটারির, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, কারেন্ট ফ্লো করবে। যদি উল্টাভাবে লাগাই দেই তাহলে কারেন্ট ফ্লো করবে না, সেটাকে রিভার্স বায়াসিং বলে। এবং কেন কিভাবে ফ্লো করে সেই ব্যাপারগুলো বলছি, তো এটা আবার বলতেছি না। আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব না, হ্যাঁ। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটা হইতেছে এটা বলি, আমার চ্যানেল মানে কি, আমার চ্যানেল মানে তেমন কিছু না, আহামরি কিছু না। ওই যে ক্লাসগুলো নিছিলাম এই ইউটিউবে, যে বন্ধের মধ্যে যে ক্লাস নিলাম, যেগুলো ইউটিউবে দিলাম, যেগুলো এই যে বিনিয়ামিন, এটা এই নামে সার্চ করলে চ্যানেলের নাম পাবা। ওই চ্যানেলের মধ্যে সব ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো আমি ওই স্কুলের চ্যানেলে দিছিলাম সবগুলো আমি এখানে ব্যাকআপ করে রেখে দিছি। আর এখন আরেকটা কাজ করতেছি যে কিছু কিছু জুম ক্লাসগুলা রেকর্ড করে আপলোড দিয়ে দিচ্ছি ওখানে। তো এখানে এই বিনিয়ামিন ওখানে গেলে এই একটা প্লেলিস্ট পাবা, জুম রেকর্ডেড ক্লাস, ওইখানে পাবা, যে ওখানে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব ওই ক্লাসগুলো, কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় বা ভালো ক্লাস হয়েছে সেগুলো ওই প্লে লিস্টে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা দিয়ে দিব না। আচ্ছা, তো তারপরে বললাম যে এজন্য আমরা ডায়োডকে ইউজ করতে পারি অ্যাজ এ রেকটিফায়ার, হ্যাঁ, ইনস্টেড অফ ভ্যাকুয়াম টিউব। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিনে পড়বো না যে ট্রানজিস্টর কেমনে কাজ করে, ট্রানজিস্টর ওয়ার্কিং প্রিন্সিপল, তারপরে এই তো, হ্যাঁ। তো নেক্সট দিনে ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আবার রোববারে, রবিবারে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে শেষ করে দিব ক্লাস। শেষ করে দেই, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবেগ ইনবক্স, ইনবক্স